স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের পঞ্চম পর্ব। অপ্রতিরোধ্য ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জামালপুর ৩ আসনের টানা ৭ বার এমপি নির্বাচিত মির্জা আজম। দলের গুরুত্বপূর্ণ পদসহ প্রতিমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন বিপুল সম্পদ। তার স্ত্রীসহ পরিবারের প্রতিটি সদস্যের নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ। জামালপুর, ঢাকা, কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাড়ি, বহুতল ভবন, প্লটসহ কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক মির্জা আজম। জমি দখল, টেন্ডারবাজি করতেন নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে। মির্জা আজম জামালপুর ৩ থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং যুবলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতার দাপটে কবজায় নেন পুরো জামালপুর। দীর্ঘ বছর ক্ষমতার অপব্যবহার করে মির্জা আজম তার স্ত্রী, সন্তান, ৫ ভাই সহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে বেনামে ঢাকা শহর, দেশের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে নিজ দলেরই এক নেতার ১৩% জমি দখল করে জামালপুর শহরে স্ত্রীর নামে গড়ে তোলেন বিলাসবহুল বাড়ি আলিয়া কটেজ। চন্দ্রা এলাকায় মির্জা আজমের স্ত্রীর নামে ৮ একর জমিতে আলিয়া গার্ডেন নামে একটি পার্ক রয়েছে। পার্কের জন্য জমি দখলের অভিযোগ রয়েছে। জামালপুর শহরের নয়াপাড়ায় একটি ভবনে বেসরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মির্জা আজম। পরে ব্রহ্মপুত্র তীরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ১৬ একর খাস জমি ইজারা নেন। শতাধিক দরিদ্র পরিবারের ঘরবাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ রয়েছে। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে প্রায় ৪.৫ একর জমির উপর গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড নামে ভিআইপি বিনোদন ক্লাব, যেখানে চলত নানা অনাচার। ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, হাউজিং ব্যবসা ছাড়াও নানাভাবে সম্পদ করেছেন মির্জা আজম। তার এসব কাজে সহযোগী স্ত্রী ও ভাইয়েরা, আর জবরদখলে ছিল তার নিজস্ব ক্যাডার বাহিনী। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে সারা বাংলাদেশ থেকে। তার বউকে খুশি করার জন্য বউয়ের নামে একটা গার্ডেন করছে, আলিয়া গার্ডেন। ১৫ বছর সে আমার জায়গা দখল করে রাখছে। তার একটা বাহিনী আছে, এই বাহিনীদের সমন্বয়ে মোটামুটি জোরপূর্বক ভাবে জমিগুলো কবজা করে নিয়ে নিচ্ছে। কেউ কিছু বলতে পারে না, পুলিশ আয় না, মানুষের বাড়ির তনে টর্চারিং করে ধরে নিয়ে আসে। রাজধানীর ধানমন্ডি, বারিধারা, মিরপুর এবং আশুলিয়ায় রয়েছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। এছাড়াও শ্বশুরবাড়ি নেত্রকোনা ও কক্সবাজারে নামে বেনামে সম্পদ রয়েছে মির্জা আজমের। তমা কনস্ট্রাকশনের শেয়ার হোল্ডার হিসেবে সরকারি প্রকল্পে কাজ পেতে প্রভাব বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে। সরকারি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বরাদ্দের টাকা বাড়িয়ে তা থেকে বড় অংশ হাতিয়ে নিতেন মির্জা আজম। উন্নয়ন কাজের বেশিরভাগই করিয়েছেন পছন্দের লোক দিয়ে। এই প্রতিটি কাজই মির্জা আজম তিনি এবং তার লোকজন দিয়েই ঠিকাদার নিয়োগ করে এই কাজগুলো করা হয়েছে। কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের। বিশাল সম্পদের শিখভাগ তিনি উল্লেখ করেন হলফনামায়। তাতেও সম্পদ বেড়েছে কয়েক গুণ। ২০১৪ সালের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখান ১৫,৭২,০০০ টাকা। ১০ বছরে যা বের হয় ২,২১ লাখ। বেড়েছে স্থাবর অস্থাবর সম্পদও। ২০১৪তে স্থাবর সম্পদ দেখান ৭,৮৩,০০,০০০ টাকার, যা ২০২৪-এ দাঁড়ায় ৩০,১০,০০,০০০। ২০১৪তে অস্থাবর সম্পদ দেখান ৬,১৭,০০,০০০ টাকার। আরও ২ দফায় ক্ষমতায় থাকার পর সেই অস্থাবর সম্পদ হয় ৪৯,৫৭,০০,০০০ টাকার। অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে তার স্ত্রীরও। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচনের প্রভাব বিস্তার সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন চালানোর। রাজনীতির গডফাদার ১৫-১৬ বছর যে মানুষকে ভোট থেকে বঞ্চিত করলো, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করলো। এই যে জোর জবরদস্তি করে জবরদস্তিগুলো মানুষের জায়গা সম্পত্তি দখল করে দিল। ৫ই আগস্ট সরকার পতনের পরেই মির্জা আজমের প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তখন থেকেই আত্মগোপনে প্রভাবশালী এই নেতা। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে প্রতিনিধি শুভ্র মেহেদি। শুভ্র, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আপনার পাঠানো যে প্রতিবেদন সেটি দেখলাম। আমার কথা হচ্ছে যে এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কিছু করা যায়নি, এখন কি আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে কিনা? প্রশাসন সেই সহায়তা করছে কিনা, বা লোকজনের সেই সাহসটা হচ্ছে কিনা তার বিরুদ্ধে অভিযোগগুলো জমা দেওয়ার ব্যাপারে? রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আপনার প্রশ্নের শেষ থেকে যদি বলি যে তিনি
জামালপুরের 3 আসন, মেলান্দহ মাদারগঞ্জ আসন, সেই আসন থেকে তিনি 91 সাল থেকে সর্বশেষ দ্বাদশ নির্বাচন 2024 সাল পর্যন্ত টানা 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মাঝে তিনি দুইবার, একবার সরকার দলীয় হুইপ, একবার বিরোধী দলীয় হুইপ ছিলেন এবং সর্বশেষ তিনি বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি জামালপুরে দোদণ্ড প্রতাপশালী, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এই 5 আগস্টের পরে যে পট পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, এখন সবাই পলাতক, আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ রয়েছে সবাই পলাতক রয়েছে, একইভাবে মির্জা আজমও কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে। কিন্তু আমি যখন আমার প্রতিবেদনটি করতে আমি ঘটনাস্থলগুলোতে গিয়েছি, এখনো কিন্তু মানুষ মির্জা আজম বা তার যারা সঙ্গী সাথী ছিল তাদের নাম কিন্তু উল্লেখ করতে এখনো তারা ভীত সন্ত্রস্ত, তারা কিন্তু এখনো প্রকাশ্যে তাদের নাম বলতে চায় না। তারপরেও 2-1টি মামলা হয়েছে, যে মামলাগুলো মূলত আসলে রাজনৈতিক মামলা। সেই দেখা গেছে সেটা বিএমপি থেকে মামলাগুলো করা হয়েছে, কিন্তু প্রকৃত যারা ভুক্তভোগী বা যারা নির্যাতনের শিকার হয়েছে এমন মানুষের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের মামলা হয়েছে এমন কোনো পাইনি এবং কোনো ধরনের অভিযোগও পাওয়া যায়নি। তবে তিনি জামালপুর শহরের ফৌজদারি এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টি মূলত ব্রহ্মপুত্র নদ, একদম মূল নদের মাঝখানে একদম মাটি ভরাট করে সেটি 30 একর জায়গার উপরে সেই বিশ্ববিদ্যালয়টি করা হয়েছে। এই 5 আগস্টের পরে, পট পরিবর্তনের পরে সেখানকার স্থানীয় কিছু মানুষ যাদের কাছ থেকে জোরপূর্বক বা নামমাত্র মূল্যে সেই জায়গাগুলো তাদের কাছ থেকে লিখে নেওয়া হয়েছে, যারা লিখে দেয়নি তাদের কাছ থেকে হয়তো জোর করে নেওয়া হয়েছে, হুমকি দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে তার লোকজন দিয়ে। এই কিছু মানুষ জেলা প্রশাসনের কাছে তারা অভিযোগ দিয়েছে, তারা একাধিকবার মানববন্ধন করেছে, কিন্তু সেই জায়গাগুলোতেও কিন্তু প্রকাশ্যে মির্জা আজমের নামটা কিন্তু আসলে আসছে না, বা তারা বলার সেই সাহসটাও এখন পর্যন্ত দেখাতে পারছে না। আসলে বলতে গেলে যে তিনি যে প্রভাবশালী, এতটা প্রভাবশালী যে তিনি 7 বার টানা এই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এত প্রভাব খাটিয়ে নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমি 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 একটু যদি নির্দিষ্ট করে জানতে চাই যে ক্যাডার বাহিনীর কথা বলা হচ্ছে, বা যে এই বাহিনী দিয়ে তিনি আসলে অত্যাচার নির্যাতনের আসলে মূল কাজটি করতেন, সেই বাহিনীর বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা কারা তারা সেগুলো চিহ্নিত করেছে কিনা প্রশাসন, সেই ব্যাপারেও কিছু একটু শুনতে চাই। আসলে রঞ্জন, এখানে একটা জিনিস বলতে হয় যে ক্যাডার বাহিনী বলতে আসলে তারা সরাসরি ক্যাডারও বলা যাচ্ছে না, কারণ তারা যারা ছিলেন তার সঙ্গী সাথী তারা আওয়ামী লীগেরই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে ছিলেন। তারা স্থানীয়ভাবে অনেকটাই প্রভাবশালী, কেউ জনপ্রতিনিধি ছিলেন, মানে বলতে গেলে বেশিরভাগই জনপ্রতিনিধি ছিলেন। তারাই কিন্তু এই জায়গায় সরাসরি যে আর্মসধারী ক্যাডার এই ধরনের প্রভাব না, কিন্তু তারা অস্ত্র ছাড়াই নানা রকম ভাবে প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। আর প্রশাসনের ভূমিকা যদি বলি, যে জামালপুরের বর্তমান পুলিশ প্রশাসন আমরা অনেকটাই সক্রিয় দেখেছি, তবে প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসনের দিক থেকে আমরা অনেকটাই নিষ্ক্রিয়তা বা অনেকটা পাশ কাটিয়ে যাওয়ার মতো কিছু বিষয় আছে। কারণ সরকারি কিছু কাজ দেওয়া হয়েছে, যেটি যেমন জামালপুরের জেলা আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে, সেখানে 3টি হিন্দু পরিবার ছিল, তাদেরকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি হলো অর্পিত সম্পত্তি। এখন 5 আগস্টের পরে যখন এই কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্পিত সম্পত্তির একটি সরকারি সাইনবোর্ড টানানো হয়েছে, কিন্তু একাধিকবার তাদেরকে আমরা এই বিষয়টা বলেছিলাম যে তাদেরকে আপনারা লিজ দিলেন কোন আইনে। এখন জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে এটা গণশুনানি করতে হবে, কিন্তু যখন লিজ দেওয়া হয়েছে অর্পিত সম্পত্তি, তখন তো তারা গণশুনানি বা কোনো আইন মেনে সেটি দেয়নি। এখন কেন তারাই করছে? সেই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের ভূমিকাটা অনেকটাই আমরা নিষ্ক্রিয় বা এই রহস্যজনক মনে হচ্ছে। জি, শুভ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিমানবন্দরে গেল 15 বছরে উন্নয়ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগে প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সিনিয়র সচিব মহিবুল হক সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক। মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে শেখ হাসিনার আমলে 8 উন্নয়ন প্রকল্পে বরাদ্দ, ব্যয়সহ যাবতীয় নথিপত্র তলব করেছে দুদক।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ গত ১৫ বছরে দেশের ৮টি বাণিজ্যিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। এসব উন্নয়নে সরকারের ব্যয় হয়েছে ৩২,৬০৫ কোটি টাকা, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। দুদকের কাছে অভিযোগ রয়েছে উন্নয়ন প্রকল্পের নামে বিপুল অর্থ ঢুকেছে প্রভাবশালী চক্রের পকেটে। মঙ্গলবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন এসব প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, যুগ্ম সচিব জনেন্দ্র সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক সহ ৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। বিমানবন্দরে মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগে ২-১ দিনের মধ্যেই অনুসন্ধান টিম গঠন করা হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ৮ প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকের বিদেশে থাকা ব্যাংক হিসাব সহ অস্থাবর সম্পদের তথ্য চেয়েছে দুদক। আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU-তে চিঠি দিয়েছে সংস্থাটি। বঙ্গবন্ধু নব থিয়েটার দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ২০০২ সালে শেখ হাসিনাকে ৩ মামলায় আসামি করা হলেও ২০১৫ সালে তাকে অব্যাহতি দেয়া হয়। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংশোধনে নাগরিকদের পদে পদে পোহাতে হয় ভোগান্তি। নির্বাচন কমিশন ভবন থেকে শুরু করে নানা দপ্তরে ছুটে কাগজপত্র সংগ্রহ করতে না পেরে অনেকে হালও ছেড়ে দেন। আবার বছরের পর বছর ঘুরে হতাশ অনেকে দালাল ও অসৎ কর্মকর্তাদের ঘুষ দিয়ে সেবা নিতে বাধ্য হন। ওনার বাপের নাম হবো খুরশেদ আলম, হয়েছে আপনার ইংরেজ আলী। এটার মানে কি এটা তো আমরা বুঝি নাই। ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন প্রক্রিয়া। এতে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নাগরিকদের। নির্বাচন কমিশন নতুন NID তৈরি ও ভুল সংশোধন করে থাকে। তবে সেবা গ্রহীতাদের অভিযোগ, সংশোধনের ক্ষেত্রে কর্মকর্তারা একের পর এক নানা কাগজ চেয়ে থাকেন। অভিযোগ, টাকা ছাড়া NID সংশোধন করতে সময় লাগে বছরের পর বছর। এখানে বলবে না কি কাগজপত্র লাগবে, এটা বলতে পারে না। বললো কি আপনার সবকিছু A to Z ঠিক আছে, আপনার রিপোর্ট যে নেগেটিভ আছে সব ওকে, তাহলে আমারটা কেন আটকায় রাখছি? নাম পরিবর্তনের জন্য 18,000 টাকা চাইছে। রাজধানীর থানা নির্বাচন অফিসগুলোতেও ঘুরতে দেখা যায় অনেককেই। রাজধানীতে ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউট ভবনের নিচে প্রতিদিনই থাকে মানুষের জটলা। তথ্য কেন্দ্রের সামনে থাকে লম্বা সারি। খাদিজা বেগম জানালেন 3 বছর ধরে তার ভোগান্তির কথা। হয়রানি আমরা আজকে 1 মাস না, আজকে 3 বছর ধরে হয়রানি হইতাছি। কি জন্য আমরা কোর্টে বিরোধ করব? বলেন, তাহলে আমরা নির্বাচন অফিসে কি করতে আসব? অনেকের অভিযোগ, সব কাগজ জমা দিলেও কাজ হয় না। কেউ কেউ আবার বলছেন সংশোধন করাতে দিতে হয় টাকা। বছরের পর বছর ইসিতে ঘুরে কাজ না হওয়ায় দালালের দ্বারস্থ হতে হয়। আমি আসছিলাম অ্যাপ্লাই ক্যান্সেল করার জন্য আর কি, তো উনি বলতেছে আমার টাকা দেন, আমি ক্যান্সেল করে দেব। থাকে আমি কাগজপত্র ডকুমেন্টস নিয়ে আসছি, সেটা সংশোধন করে ওনারা আবার করে দিবে, এটাই কি। কিন্তু ওনারা আবার বলতেছে নতুন করে আবার কি আবেদন করার জন্য। আমাদের কাছে লাস্ট 35,000 টাকা চাইছে। ওইখান থেকে ওরা এখানে কল করে তারপরে কনফার্ম করে আমাদেরকে। এমনই দৃশ্য দেখতে পায় ডিবিসি নিউজ। সেবা গ্রহীতাদের সাথে দালাল চক্রের অর্থ বিনিময়কে কেন্দ্র করে শুরু হয় হট্টগোল। তুই তো কথা ওই কাজটা ওটা আর না মারতে চাইছিস বলে তুই কইছিস না, কি লাগা তুই মারতে যাবি প্রমাণ দে, তুই কবের কথা? প্রমাণ না থাকলে। তবে দালাল চক্রের ভাষ্য, পাশে থাকা কম্পিউটার দোকানীদের যারা এমন কাজ করে থাকে তাদেরই সাহায্য করেন তারা। এসব ব্যাপারে কথা হয় NIDর মহাপরিচালকের সাথে। তিনি জানান, দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা। আমাদের এখানে যে বা যারা জড়িত, আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় যদি দেই তাহলে তো আমরা কাজটি করতে পারবো না। সুতরাং ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। হয়তো আমি ইনস্ট্যান্টলি আপনাদেরকে সব কিছুর ফল দিতে পারছি না, কিন্তু আপনারা খুব শিগগিরই ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। নাগরিকদের ভোগান্তি কমাতে 3 মাসের মধ্যে প্রায় 4 লাখ NID সংশোধন আবেদন নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।
নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, আমি আপনার প্রতিবেদনটি দেখলাম, যেটি হচ্ছে যে আমরা এই যে ভোগান্তির চিত্র, হয়রানির কথা, দালাল চক্রের কথা আমরা সরকারি দপ্তরগুলোতে প্রায় বছরের পর বছর ধরেই আমরা এই গল্পগুলো দেখে আসি, শুনে আসি। নির্বাচন কমিশন ভবনও তার ব্যতিক্রম দেখলাম না আপনার প্রতিবেদন অনুযায়ী। আমার কথা হচ্ছে যে কেন হচ্ছে না? আপনি প্রতিবেদন করেছেন, তাদের সাথে কথা বলেছেন, কর্মকর্তারা কি বলছেন? দেখুন, আমরা জানি যে এনআইডি সংশোধনের এই প্রক্রিয়াগুলো একটু লেন্দি হয়, তবে আমরা প্রতিদিনই দেখেছি ইসি দুয়ারে ঘুরছে এরকম অনেক ভুক্তভোগী যারা সকালে যায় একদম সন্ধ্যা পর্যন্ত ইসি দুয়ারেই ঘুরে, এমনকি প্রতিটা রুমে রুমে গিয়ে তারা একটু সেবার জন্য বা তাদের ভোগান্তি কমিয়ে আনার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যায়। তো এইভাবে তাদের প্রতিদিন চলে। আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন যে এখানে প্রতিদিন মানুষ কিভাবে সাফারার, তারা প্রতিদিন আসে ইসিতে, এসেই তাদের কাজ তারাকে বিভিন্নভাবে বলা হয় যে একটার পর একটা কাজ। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটি হচ্ছে ক্যাটাগরির মারপ্যাচে পড়ে যায়। যেমন অল্প নাম সংশোধনীর ক্ষেত্রে বা বানানের ভুল ক্ষেত্র যেগুলো ছিল সেগুলোতে কিন্তু তারা ক্যাটাগরি পর্যন্ত নিয়ে যায়। ক্যাটাগরিতে তখন বিভিন্ন কাগজ চাই, আর এই কাগজ দিতে দিতে এইভাবেই কিন্তু নাগরিকরা, আমাদের জাতীয় যাদের ভোটার এনআইডি আছে, তারা কিন্তু ওই ঠিক করার জন্য পিছনে ঘুরতেই থাকে। এভাবে আমরা কিন্তু প্রতিদিনই দেখি। আমি মূলত প্রতিদিন যেহেতু নির্বাচন কমিশনে যাই, সেখানে গিয়ে আমরা এরকম চিত্র হচ্ছে প্রতিদিনকার দেখি, প্রতিদিন দেখে আসছি। কালকে আমরা এইটা নিয়েই তার জন্য গিয়েছিলাম। আমরা বিভিন্ন থানা নির্বাচন অফিসগুলোতে গিয়েছি, সেখানে গিয়েও কিন্তু দেখেছি ওই জায়গাগুলোতেও তারা যখন পারছে না তখন কিন্তু আমাদের নির্বাচন কমিশন অফিসে পাঠিয়ে দিচ্ছে। আর নির্বাচন কমিশন আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি যদি একদম নির্দিষ্ট করে একটু শুনতে চাই যে এই যে ভোগান্তি, সেগুলো বারবারই বলা হচ্ছে যে জনভোগান্তি কমানো হবে। আমার কথা হচ্ছে যে এই সেবাগুলোর জন্য আরো সহজীকরণ প্রক্রিয়ায় দিকে নির্বাচনের কমিশন ভবনের বা নির্বাচন ভবনের কর্মকর্তারা আসলে যাচ্ছেন কিনা, সেই ব্যাপারে তারা কিছু বলেছেন কিনা, আরো কিভাবে সহজ করা যায় প্রক্রিয়াগুলো? আমরা নির্বাচন কমিশনের এনআইডি ডিজির সাথে কথা বলেছি। মহাপরিচালক আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 5 লাখ এনআইডি আবেদন জমা পড়ে আছে, আর এই 5 লাখ এনআইডি খুব দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা বলেছেন যে 3 মাসের মধ্যেই তারা প্রায় 4 লাখ এনআইডি নিষ্পত্তি করবে। আর এভাবেই তারা হচ্ছে যে একটার পর একটা স্টেপ অনুযায়ী কিন্তু তারা করে দিতে চাচ্ছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু নাগরিকরা এসে এই ভোগান্তির শিকার হচ্ছে, তারা কিন্তু বারবার বলছেন যে তাদের এই হয়রানিটা কমে আসবে কিভাবে। তারা যেখানে যায় পদে পদে নাকি টাকা নিয়েও ঝামেলায় পড়ে। টাকা নিয়ে যে মূলত বিষয়টা হচ্ছে, আপনাকে একটু বলি, টাকার বিষয়টি বলছেন তারা যে যখন তাদের এনআইডি সহজে সংশোধন হচ্ছে না, তখন কিন্তু তারা দালালের দ্বারস্থ হচ্ছে বা দালালের মাধ্যমে এনআইডি খুব দ্রুত সংশোধন করে নিবে বলে তাদের কাছে যাচ্ছে। এইভাবে আমাদেরকে কিন্তু কালকে অনেক আমাদের যারা এইসব অভিযোগ জানানোর মতো কোনো জায়গা রয়েছে কি? নাগরিকদের অভিযোগ জানানোর জন্য কোনো জায়গা বা কোনো দপ্তর রয়েছে কি এইসব হয়রানির বিষয়ে? এইসব হয়রানি আসলে জানানোর জন্য তারা সরাসরি ডিজির কাছে চলে যায় বা এনআইডির যে দায়িত্বে থাকেন আঞ্চলিক কর্মকর্তা বা যে জায়গায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছেই যায়। কিন্তু এভাবে আসলে হয় না। তারা মূলত ওই যে লোকজন ধরে অনেকেই দালালের মাধ্যমেই কিন্তু তারা এনআইডি সংশোধন করতে চায়। আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন, সেখানেও কিন্তু আমরা কালকে গিয়ে সরাসরি দালালদেরকে হাতে নাতে আমরা ধরেছি, কারণ আমরা যখন ছিলাম তখন তাদের লেনদেন করতে দেখি, আর লেনদেনের পরেই আমরা তাদের জিজ্ঞেস করি কিভাবে তারা হচ্ছে টাকা নিচ্ছে কেন। একদম পরিষ্কার নূপুর, আমি বুঝতে পেরেছি আপনার কথা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিচে একটা বিরতি, সঙ্গে থাকুন। চাঁদপুরে কার্গো জাহাজ থেকে উদ্ধার হওয়া 7 জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নৃশংস 7 খুনের জট এখনো খোলেনি। আলামত দেখে পুলিশ বলছে পুরো ঘটনা পরিকল্পিত। আরও জানাতে আমাদের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক যুক্ত হচ্ছেন। আতিক, আমি আপনার কাছে যেটি জানতে চাইবো যে পুলিশ বা প্রশাসন আসলে এখন সবশেষ কি বলছে, কারণ আমরা এখন পর্যন্ত যা জানি সেগুলো জানি, এর বাইরে নতুন কিছু বলেছে কিনা, নতুন কোনো কিছু ঘটেছে কিনা?
রঞ্জন, আমি যদি বলি যে একেবারে নতুন কোনো তথ্য যদি বলতে হয়, সেগুলো সেরকম কোনো তথ্য কিন্তু এখনো আমরা পাইনি। বিশেষ করে যদি বলি যে কোনো আটকের ঘটনা কিন্তু এখনো আমরা জানিনি, এখনো কাউকে আটক করা হয়নি এই ঘটনায়। একটি মামলা প্রক্রিয়াধীন ছিল, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই মামলাটি দায়ের করা হবে। সেটি মূলত একজন নিহতের স্বজন কিন্তু সেই মামলাটি দায়ের করা হবে। এছাড়া খুব বেশি অগ্রগতি আমরা এখনো দেখতে পাইনি। তবে পুলিশ কিন্তু বেশ কিছু উপসর্গ এবং অনুসর্গ নিয়ে কাজ করছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তবে দিন শেষে এখন পর্যন্ত কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল এখনো কিন্তু পাইনি। এ বিষয়ে আমি কিন্তু চাঁদপুর যে নৌ অঞ্চলের পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ সৈয়দ মুশফিকুর রহমান, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে যে বিষয়টি আজকে অবগত করেছেন, গতকালকে পর্যন্ত বিষয়টিকে ডাকাতি মনে হলেও আজকে কিন্তু তিনি আমাদেরকে অবগত করেছেন যে মূলত ডাকাতির ঘটনায় এই ধরনের হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তাছাড়া যে আলামত তিনি দেখতে পেয়েছেন, সেই আলামত অনুসারে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছেন, বা হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে জাহাজের কোনো কিছু কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। সেটিকেও তিনি বলছেন যে যদি ডাকাতির কোনো বিষয় থাকতো সেক্ষেত্রে কিন্তু ডাকাতরা একেবারে খালি হাতে জাহাজ থেকে নেমে যেত না, তারা কিছু না কিছু সেখান থেকে নিয়ে যেত। কিন্তু এই জাহাজটি কিন্তু যে হত্যাকাণ্ডের পরবর্তীতে কিন্তু জাহাজের কোনো সামগ্রী বা কোনো কিছুই কিন্তু নড়চড় হয়নি। জি, সেক্ষেত্রে কিন্তু তিনি দাবি করছেন এটি একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ধারণা করা হচ্ছে যে বেশ কিছু উপসর্গ নিয়ে পুলিশ কাজ করছে। এর মধ্যে তিনি ধারণা করছেন যে হয়তো ভিতরের কোনো দ্বন্দ্ব বা ভিতরে কেউ ছিল যে বা যার কারণে এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে সেটি আরো পরবর্তীতে বিস্তারিত বলা যাবে। এছাড়া যদি বলি যে আলামত যেগুলোর কথা তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু 4টি মোবাইল ফোন সংগ্রহ করা হয়েছে আলামত হিসাবে, একটি চাইনিজ কুড়াল এবং একটি ছুরি কিন্তু সেখান থেকে জব্দ করা হয়েছে। এবং সেই আলামতগুলো, বিশেষ করে মোবাইলের আলামতগুলো কিন্তু তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছেন যে ব্যবহার করে যে প্রকৃত আসামিদেরকে ধরা যায় কিনা সেই বিষয়ে ওনারা তদন্ত কার্যক্রম। জি আতিক, আরেকটা জিনিস যেটি জানতে চাই, মালিক পক্ষ কালকেই বলছিল যে তারা যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে থাকবে, সেই ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা? মালিক পক্ষ কি বলছে? যে আমি কথা বলেছিলাম যে বৃষ্টি এন্টারপ্রাইজের আমরা যতটুকু জানতে পেরেছি 6 জন মালিক রয়েছেন পার্টনারশিপে। সেই 6 জনের মধ্যে একজন আজকে চাঁদপুরে এসেছিলেন, তিনি কিন্তু আমার সাথে কথা বলেছেন। আমি ওনার সাথে কথা বলে যেটি জানলাম যে তারা কিন্তু যে নিহতের যে পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রত্যয় কিন্তু তারা দেখিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যদি কিছু করতে হয় তারা সেটা করবে। তবে সেক্ষেত্রে তারা আমাকে যেটি বলেছে সেটি হচ্ছে যে তাদের একটি ফাউন্ডেশন রয়েছে, মালিক ফাউন্ডেশন, মনে হয় যে আমরা যতটুকু বুঝতে পেরেছি সেই ফাউন্ডেশনের সদস্যদের বা নেতৃবৃন্দের যে দাবি থাকবে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা সেই উদ্যোগ নেবে। তারা নিজ থেকে সরাসরি কোনো কিছু আশ্বাস আমাদেরকে এখনো দেয়নি। এছাড়া যা করণীয় সেগুলো করবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে মরদেহ রয়েছে এই মরদেহ দাফন করার জন্য কিন্তু 20,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে, যাতে করে পরিবারের স্বজনরা যাতে নিরাপদে গিয়ে সুষ্ঠুভাবে দাফন সম্পন্ন করতে পারে। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। খেজুরের রস আর গুড় ছাড়া শীত উদযাপন যেন অসম্পূর্ণ। গুড় তৈরিতে এখন ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা, যা বিক্রি হচ্ছে হাটে, চলে যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে খেজুরের গাছ কমতে থাকায় কমছে গুড়ের উৎপাদনও। সবে কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়া ভাঙতে শুরু করেছে প্রকৃতি, আর তখন থেকেই মাটির ভার নিয়ে ব্যস্ততা গাছিদের। খেজুরের গাছ থেকে রস সংগ্রহের পর জাল দিয়ে চলে গুড় তৈরির প্রক্রিয়া। চুলা থেকে নামানোর পর আধা তরল জমা গুড় থেকে আলাদা হয় দানা বাঁধা নলের পাটালি, আর একটি অংশ রূপ নেয় গুড়ে। এ গল্প শুধু একটি সকালের নয়, এই কর্মযজ্ঞ চলে পুরো শীত মৌসুম জুড়ে। যেন দম ফেলার ফুরসত নেই চুয়াডাঙ্গার গাছিদের। চুয়াডাঙ্গা জেলার গুড়টা মন করেন সব জায়গায় এখন সারা বাংলাদেশ বিখ্যাত। আমরা গাছতে পারি একবার রস পেড়ে জ্বালিয়ে একবার রসে 1 কেজি গুড় হয়। অনেকের আয়ের উৎস এই রস গুড়, জীবিকার তাগিদে গাছিদের হাড় ভাঙা পরিশ্রম। আমি 40টা গাছ কাটি, বুঝেছেন, সপ্তাহে আমার 2 টগর গুড় হয়।
2 টাকার গুড় হলেই ধরেন 4000 টাকা করে দাম হয়। এরপর সরোজগঞ্জ গুড়ের হাটে তোলা হয় মাটির ভাড় ভর্তি খেজুরের রস। অনলাইনেও বেড়েছে বিক্রি, তবে খেজুরের গাছের সংখ্যা কমায় প্রভাব পড়েছে গুড়ের উৎপাদনে, বেড়েছে দাম। গাছ কাটা লোক নাই, গাছ কেটে সব ভাড়ায় দিয়ে দিয়েছে, এই কারণে গুড়ের বাজার এবছর অন্তত খুব বেশি। অঞ্চলে গাছ একেবারেই নেই, যাই আছে ওই এখন মানে রস গুড় কম হচ্ছে, এই জন্য গুড়ির অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। এদিকে ভেজালমুক্ত গুড়ের উৎপাদন বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে এই মানসম্মত খেজুর গুড়, বিশেষ করে যাতে চিনি না মেশানো হয়, এরপরে নিপা ভাইরাস যাতে সেখানে সংমিশ্রণ না ঘটাইতে পারে, এ বিষয়ে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় এবার প্রায় 3 লাখ গাছ কেটে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 মেট্রিক টন, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।